কিন্তু এই যে আজকে ক্লাস শেষ হলে পরে এই সবগুলো ক্লাস শেষ হলে পরে তখন ওই করবা, ওই ওইটা সবাই পরীক্ষাটা দিয়ে ফেলবা। আমি ওই খাতাটা দেখে তারপরে করবো যে আমাদের প্র্যাকটিস ঠিক মতন আছে কিনা আমরা বুঝতে পারবো যে আমরা এগুলো পারছি কিনা। ঠিক আছে, তাহলে এখন আজকে আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। Today we are going to discuss narration. As you can see, narration part 1. Narration part 1. Uh, তো তোমাদের সামনে যে স্ক্রিনটা এসেছে সেখানে দেখতে পাচ্ছ যে ন্যারেশনে আমরা যে আজকে আলোচনার প্রথম পৃষ্ঠাটা চলে এসেছে, ফার্স্ট পেজ অফ দ্য ন্যারেশন। নাও তোমরা এই প্রাথমিক কথাগুলো সবাই জানো, যেহেতু আমরা ন্যারেশন শুরু করতে যাচ্ছি আমরা প্রাথমিক কিছু আলোচনা করে নিচ্ছি, জাস্ট এই আমাদের স্মৃতিশক্তিকে একটু চাঙ্গা রাখতে। আমাদের তো আমরা তো জানি যে আমাদের ন্যারেশনটা দুই রকম, ডাইরেক্ট ন্যারেশন আর কি ইনডাইরেক্ট ন্যারেশন। যদি আমরা বক্তার কথাকে সরাসরি লিখি ইনভার্টেড কমার ভিতরে সেটাকে আমরা বলি ডাইরেক্ট ন্যারেশন, আর ইনভার্টেড কমা বাদ দিয়ে আমরা যখন লিখি সেটাকে আমরা কি বলি, ইনডাইরেক্ট ন্যারেশন, তাই না? এটা আমরা সবাই জানি, এটা নিয়ে বেশি কিছু আলোচনা করার নাই। এখন ন্যারেশন পরিবর্তন করতে গেলে আমাদের কয়েকটা জিনিসের দিকে নজর রাখতে হবে। প্রথমত, যে আমরা যে ন্যারেশন পরিবর্তন করব এই পরিবর্তন করার ক্ষেত্রে কতগুলো আমাদের থাকবে জেনারেল রুল, যে রুলগুলো সকল সেন্টেন্সের জন্য প্রযোজ্য হবে। আবার কতগুলো থাকবে হচ্ছে গিয়ে স্পেসিফিক রুলস, যে রুলগুলো তোমার নির্দিষ্ট ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য থাকবে। তা আমরা ন্যারেশন পরিবর্তন করলে সচরাচর যে সেন্টেন্স গুলোর মুখোমুখি হই বা যে সেন্টেন্স গুলোর ন্যারেশন পরিবর্তন করতে হয় সেগুলোর মধ্যে দেখো এগুলো দেখো, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ আর কি এক্সক্লেমেটরি। এখন আমরা কি এই অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি এই সেন্টেন্স গুলো দেখে চিনতে পারি না, এমন কি কেউ আছে আমাদের মধ্যে? আচ্ছা, আছে কি? আমার মনে হয় নাই। তাহলে এবার আমরা দেখছি আমাদের যে এই সকল সেন্টেন্সের বেলায় যে নিয়মগুলো প্রযোজ্য হবে সেগুলোর বেলায় আমরা যে রুলগুলো পেয়ে থাকবো সকল সেন্টেন্সের বেলায় প্রযোজ্য হবে সেগুলোকে আমরা বলবো জেনারেল রুলস। এই জেনারেল রুলসকে আমি মোটামুটি তিন ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে চেঞ্জ অফ পার্সন, পার্সনের পরিবর্তন; আরেকটা হচ্ছে চেঞ্জ অফ টেন্স, টেন্সের পরিবর্তন; আরেকটা চেঞ্জ অফ আদার পার্টস অফ স্পিচ, যেমন ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, এরকম যে অন্যান্য পার্টস অফ স্পিচ গুলো আছে যেগুলো পরিবর্তন করতে হয় সেগুলো। তাহলে প্রথমে আমরা চেঞ্জ অফ পার্সনের কথা বলি, আমরা কম বেশি সবাই জানি, তবু একবার একটু মানে স্মৃতিতে নিয়ে আসা। চেঞ্জ অফ পার্সনের বেলায় আমাদের যে পরিবর্তনের যে নিয়মটা সেটাকে আমরা সংক্ষেপে SON, সান ফর্মুলা বলতে পারি। SON, সান ফর্মুলা বলতে পারি। কিরকম? ধরো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, রাম টোল্ড মি আই শ্যাল ডু মাই ওয়ার্ক। রাম টোল্ড মি আই শ্যাল ডু মাই ওয়ার্ক। এখন এই সেন্টেন্সটা দেখো আমরা কিভাবে সান ফর্মুলা অ্যাপ্লাই করব। দেখো যে এস বলতে আমরা বুঝবো সাবজেক্ট। কার সাবজেক্ট? এস বলতে আমরা বুঝবো চলে গিয়ে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। যেমন এখানে রাম টোল্ড মি, টোল্ড হচ্ছে রিপোর্টিং ভার্ব, রাম হচ্ছে হলো গিয়ে সাবজেক্ট। তাহলে এই রামকে আমরা বলবো সাবজেক্ট, রাম হচ্ছে হলো গিয়ে এস। টোল্ড মি, মি হচ্ছে হলো গিয়ে অবজেক্ট, রিপোর্টিং ভার্ব অবজেক্ট, এটাকে আমরা বলবো ও। আর এন কে আমরা বলবো নান বা নো চেঞ্জ, কোনো পরিবর্তন নাই। এন কে আমরা বলবো নান বা নো চেঞ্জ, কোনো পরিবর্তন নাই। এখন আমাদের এই SON, সান, এটা মনে রাখা কি যে আমরা ইনভার্টেড কমার ভিতরে, আমরা ইনভার্টেড কমার ভিতরে যত ফার্স্ট পার্সন আছে, হ্যাঁ, ফার্স্ট পার্সন গুলো বিভিন্ন রূপে থাকতে পারে, সাবজেক্ট রূপে থাকতে পারে, অবজেক্ট রূপে থাকতে পারে, পজিটিভ রূপে থাকতে পারে। এই যত ফার্স্ট পার্সন গুলো আছে সবগুলো পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, যে ফার্স্ট পার্সন কি সাবজেক্ট অনুসারে। এরকম ভাবে যত তোমার সেকেন্ড পার্সন থাকবে ইনভার্টেড কমার ভিতরে, মনে করো ইউ শুড ডু ইউর ওয়ার্ক, যত সেকেন্ড পার্সন থাকবে সেকেন্ড পার্সন গুলো সাবজেক্ট রূপে থাকতে পারে, অবজেক্ট রূপে থাকতে পারে, পজিটিভ রূপে থাকতে পারে,
যত সেকেন্ড পার্সন আছে সবগুলো পরিবর্তন হবে কি অবজেক্ট রূপে। এটা হচ্ছে অবজেক্ট অনুসারে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। এটা হচ্ছে ও। আর থার্ড পার্সন, মনে করো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, রাম টোল্ড মি হি উইল ডু হিজ ওয়ার্ক। যত থার্ড পার্সন আছে রিপোর্টেড স্পিচে ইনভার্টেড কমার ভেতরে, সেটা সাবজেক্ট রূপে থাকতে পারে, অবজেক্ট রূপে থাকতে পারে, পজিটিভ রূপে থাকতে পারে, এর সব পরিবর্তন হবে। এগুলো কি কোনো পরিবর্তন হবে না। এটাকে বলা হচ্ছে নান বা নো চেঞ্জ, কোনো পরিবর্তন এটা কি হবে না। ঠিক আছে? তাহলে এই যে তাহলে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন গুলো পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন গুলো পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, আর থার্ড পার্সনের কোনো পরিবর্তন নেই। এটা হচ্ছে আমাদের এই পৃষ্ঠাটা মেইন আলোচনা। কথাটা কি বোঝা গেছে সবার? আচ্ছা, এবার দেখো এবার আমরা যে বিষয়টা দেখব, যে আমরা তো একটু আগে বললাম যে সেকেন্ড পার্সন গুলো যে কি অনুসারে পরিবর্তন হবে, সেকেন্ড পার্সন গুলো অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তা কখনো কখনো আমাদের এরকম একটা সমস্যার মোকাবেলা করতে হতে পারে যে আমার আসলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেওয়াই নেই, রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেওয়াই নেই, তাহলে আমি এখন সেকেন্ড পার্সন গুলো কিভাবে পরিবর্তন করব? আমাদের যখন প্যাসেজ নারেশন থাকে তখন খুব একটা সমস্যা হয় না, তবে সমস্যা যুক্ত প্যাসেজ আমরা পাবো, তখন এই বিষয়টা আমাদের লাগবে। এজন্য আমরা আপাতত সিঙ্গেল সেন্টেন্সের মাধ্যমে বিষয়টা মাথায় রাখার চেষ্টা করব। দেখো, আমার যখন রিপোর্টিং ভাবে অবজেক্ট দেওয়া থাকবে না, কিন্তু আমার ভেতরে দেখো সেকেন্ড পার্সন আছে, হি সেড ইউ আর ইডিয়ট সুরেশ। তো ভিতরে ইউ সেকেন্ড পার্সন আছে, কিন্তু আমার বাইরে রিপোর্টিং ভাবে অবজেক্ট নাই। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা সহজভাবে একটা কথা মনে রাখার চেষ্টা করি, যে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে অবজেক্ট যদি দেওয়া না থাকে, তাহলে আমরা খেয়াল করবো রিপোর্টিং ভাবে সাবজেক্টটা কি আছে। সাবজেক্টটা এখানে দেখা আছে হি, হি হচ্ছে থার্ড পার্সন। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি হয় থার্ড পার্সন, তাহলে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট ধরতে পারবো ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন। কি ধরতে পারবো? ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন। কি ধরতে পারবো? ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন। আর এখানে এই সেন্টেন্সের বেলা সেটা হবে না, কারণ এটার বেলায় কি ভিতরে একটা ভোকেটিভ কেস আছে, দেখতে পাচ্ছ যে সুরেশ। ভোকেটিভ কেস থাকলে পরে কথাটা অন্য হবে। তো ভোকেটিভ কেসের কথা পরে বলি, আগে অবজেক্টটা কি হবে সেটা বলে নিই। আর যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হয় হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে তোমার রিপোর্টিং ভার্বের অবজেক্ট অবশ্যই হবে থার্ড পার্সন। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, মনে করো এখানে হি এর জায়গায় আই অথবা উই আছে, তাহলে আমি রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসাতে পারবো কি শুধুমাত্র ফার্স্ট পার্সন, সরি শুধুমাত্র থার্ড পার্সন। যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আই অথবা উই অর্থাৎ ফার্স্ট পার্সন হয়, তাহলে আমি অবজেক্ট বসাতে পারবো শুধুমাত্র থার্ড পার্সন। আর যদি ভিতরে কোনো ভোকেটিভ কেস থাকে, যেমন এখানে দেওয়া আছে সুরেশ, পরের সেন্টেন্সে দেওয়া আছে লীলা, সেই ক্ষেত্রে আমরা সুরেশ বা লীলা এরকম ভিতরে ভোকেটিভ কেস সম্বোধন পদ যদি দেওয়া থাকে, ওটাকে আমরা কি করব? অবজেক্ট বানিয়ে নিয়ে আসবো। এই যে এখানে উদাহরণ করে খেয়াল করো, মনে করো হি সেড ইউ আর অ্যান ইডিয়ট সুরেশ। তাহলে এখন দেখো হি সেড, এই সেন্টেন্সটা যদি আমি এই সুরেশকে মনে মনে অবজেক্ট বানিয়ে নিই, তাহলে দেখো কি হয়, হি সেড টু সুরেশ ইউ আর অ্যান ইডিয়ট। এই সেন্টেন্স আর এই সেন্টেন্স সিমিলার সেন্টেন্স, একই সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি, হি টোল্ড সুরেশ দ্যাট হি। তাহলে এখানে হি, ওই যে দুটোই তো থার্ড পার্সন, তো এই জন্য হির পাশে ব্র্যাকেটে সুরেশ লিখে দিয়েছি, যাতে এই হি কোন হি সেটা বোঝা যায়, ওয়াজ অ্যান ইডিয়ট। যে ভোকেটিভ কেসের বলে এই কাজটা করেছি। আমরা দ্বিতীয় একটা ভোকেটিভ কেসের উদাহরণ লক্ষ্য করি, হি সেড ইউ আর টেলিং আ লাই লীলা। আমরা যদি একই ভাবে ভাবি, তাহলে তোমরা খেয়াল করো, দেখো হি সেড টু লীলা, এই যে ভোকেটিভ কেসটাকে আমরা অবজেক্ট বানিয়ে নিয়ে আসলাম। হি সেড টু লীলা ইউ আর টেলিং আ লাই, তাহলে আমার সাধারণভাবে পরিবর্তন হয়ে যাবে, হি টোল্ড লীলা দ্যাট শি। এখানে লীলা লিখতেও না হতো, না হলেও তো কোনো সমস্যা নেই, কারণ জেন্ডার ভিন্ন আছে। শি ওয়াজ টেলিং আ লাই। আবার আবার তুমি এবার দেখো এখানে আরেকটা ভোকেটিভ কেস আছে, হি সেড হোয়ার আর ইউ গোয়িং মাদার। দেখো যে আমরা একই ভাবে যদি ভাবি, হি সেড টু মাদার হোয়ার আর ইউ গোয়িং, হি আস্কড মাদার হোয়ার শি ওয়াজ গোয়িং। অথবা দেখো এটা এটা প্রথম দুটা গেল দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, পরেরটা গেল কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমাদের ফোর্থ ওয়ান হচ্ছে হলো গিয়ে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। হি সেড ডোন্ট মেক এ নয়েজ। দেখো এইখানে কিন্তু দেয়ার ইজ নো ভোকেটিভ কেস ইন দ্য রিপোর্টেড স্পিচ, সো হিয়ার কামস দ্য প্রবলেম। নাও হোয়াট উই শুড ডু, আমাদের এখন কি করতে পারা উচিত? দেখো এখানে দেখো যে এখন আমি এখানে মনে মনে তাহলে একটা অবজেক্ট ধরতে হবে না, তাহলে মনে মনে একটা অবজেক্ট ধরতে পারি, হি আছে থার্ড পার্সন, তাহলে আমি অবজেক্ট ধরতে পারবো কি বলেছিলাম, ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন। দেখো আমি অবজেক্ট ধরলাম মি ফার্স্ট পার্সন,
অথবা হিম অথবা হার এরকম। ডোন্ট মেক এ নয়েজ। এখন আমি মনে মনে এই সেন্টেন্সটা কিন্তু মনে মনে, এই সেন্টেন্সটা কিন্তু আমাদের খাতায় লিখতে হয় না। আচ্ছা, হি আস্কড মি অথবা হিম অথবা হার ডোন্ট আস্ক নট টু হেগল ইম্পারেটিভ সেন্টেন্সে নট টু মেক এ নয়েজ। তাই দেখেছো তো, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে আমি অবজেক্টে ধরতে পারছি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন। এখন আমরা আরো কিছু উদাহরণ লক্ষ্য করি, যেমন হি সেড ব্রিং আ চেয়ার। এখন দেখো এখানে আমরা কোনো অবজেক্ট পাচ্ছি না, কিন্তু আমাদের অবজেক্ট বসাতে হচ্ছে, কারণ আমরা জানি যে সাধারণ ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসানো বাধ্যতামূলক। উই হ্যাভ নো আদার অল্টারনেটিভ। হি সেড ব্রিং আ চেয়ার। দেখো আমি মনে মনে কি ধরছি, হি যেহেতু থার্ড পারসন সাবজেক্ট, আমি মনে মনে ধরতে পারছি অবজেক্ট মি ফার্স্ট পারসন অথবা হিম অথবা হার। তো এখন আমি বললাম হি অর্ডার্ড মি অথবা হিম অথবা হার টু ব্রিং এ চেয়ার। এরপর দেখো আবার একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের সামনাসামনি হচ্ছে আমরা, হি সেড হাউ আর ইউ। তাহলে হি সেড টু মি ধরতে পারি, হিম ধরতে পারি, হার ধরতে পারি। একইভাবে হি আস্কড মি, হিম মি অথবা হিম অথবা হার হাউ। যদি মি ধরি তাহলে আই, যদি হিম ধরি তাহলে হি, যদি হার ধরি তাহলে শি ওয়াজ। আচ্ছা, তাহলে এখন দেখো আবার আমরা আরেকটা সেন্টেন্সে যাচ্ছি, হি সেড ওপেন দ্য গেট। একইভাবে দেখো, একইভাবে হি টোল্ড মি, হিম হার, আমি আর করছি না, যে একইভাবে দেখো আমরা অবজেক্ট এভাবে ধরে নিতে পারি। এখন দেখো আমরা কতগুলো এক্সক্লেমেশন পাই। এক্সক্লেমেটরি সেন্টেন্স অসম্পূর্ণ, পুরোপুরি থাকে না। এই যে এখানে যেমন কনগ্রাচুলেশনস, তারপর লায়ার, এই যে এই এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলো অসম্পূর্ণ থাকে, তখন আমরা তাহলে ওইখানে দেখো যদি অবজেক্ট দেওয়া না থাকে তাহলে আমরা অবজেক্ট কি বসাবো। তাহলে দেখো কারো কারো মত হচ্ছে গিয়ে যে অবজেক্ট এই সমস্ত ক্ষেত্রে থার্ড পারসন বসানো। যেমন কি বলে হি কনগ্রাচুলেটেড হার। হ্যাঁ, এটা আমি এখানে মি লিখেছি না, এখানে কনগ্রাচুলেটেড হার, মনে করো আমি মনে মনে অবজেক্ট হলাম হার, তাহলে আমার যে পরিবর্তন করলে কি হবে, হি কনগ্রাচুলেটেড হার। হ্যাঁ, তা তাহলে আমার মতে হচ্ছে গিয়ে যে এক্ষেত্রে আমাদের থার্ড পারসন ব্যবহার না করে ফার্স্ট পারসন ব্যবহার করা বেটার, ভালো। আই প্রেফার ফার্স্ট পারসন টু থার্ড পারসন। হি সেড কনগ্রাচুলেশনস, হি কনগ্রাচুলেটেড মি। He said liar, he called me a liar. I prefer the first person. আচ্ছা, এখন আমরা যদি এই ডাব্লিউ.এস. অ্যালেন ওনার একটা বিখ্যাত বই, ওয়ার্ল্ড ফেমাস বই, সারা পৃথিবীতে এই বই চেনে, লিভিং ইংলিশ স্ট্রাকচার, এই বইটির নাম। তোমরা ইন্টারনেট থেকে ইচ্ছে করলে ডাউনলোড করে নিয়ে বইটি পড়তে পারো, তোমাদের খুবই সাহায্য আসবে গ্রামার শেখার ক্ষেত্রে। তার এই গ্রামার বইতে দেখো যে এই ন্যারেশন গুলো পরিবর্তন করেছে এইভাবে, হি সেড ব্রিং মি আ বুক, হি আস্কড হার, ওই আমি যে এখানে নিয়মগুলো বলেছি সেই নিয়মগুলো অনুসারে এখানে দেবে সেন্টেন্স। হি আস্কড হার, হিম আস্কড টু ব্রিং হিম আ বুক। উনি দেখেছো যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যখন থার্ড পারসন, অবজেক্ট ধরেছে থার্ড পারসন অথবা এই যে আস ফার্স্ট পারসন। হি সেড ডোন্ট ডু ইট, হি আস্কড মি, হার, আস এটসেট্রা নট টু ডু ইট। খেয়াল করো, সাবজেক্ট থার্ড পারসন হলে অবজেক্ট উনি কি ধরেছেন। So he said hello, where are you going? He greeted me and asked me where I was going. এখন দেখো এখানে ওই যে উনি দেখো ফার্স্ট পারসন ধরেছেন। হ্যাঁ, আচ্ছা, এবার তোমরা এর যে থমসন তারও একটা বিখ্যাত বই আছে, সেই বিখ্যাত বইটির নাম হচ্ছে প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার। এই বইটিও তোমরা ইন্টারনেটে ডাউনলোড করে নিতে পারো এবং পড়তে পারো। এটা তোমাদের জন্য খুবই উপযোগী একটা বই, তোমরা যদি পড়ো তোমরা খুবই উপকৃত হতে পারবে। দেখো এই যে এজে থমসন, উনি দেখো ওনার বইতে এই যে কতগুলো এই পরিবর্তন কিভাবে করেছেন একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, যে হি সেড হোয়াট হ্যাভ ইউ গট ইন ইউর ব্যাগ, দেখো তো অবজেক্টিভ বসিয়েছেন হি আস্কড মি, খেয়াল করেছো। রিপোর্টিং ভার্ব সাবজেক্ট থার্ড পারসন, অবজেক্ট ফার্স্ট পারসন। এখন তুমি এভাবে খেয়াল করতে করতে যাও, দেখো যে মি, হার, দেম, মি, আস, দেম, মি, তারপরে মি, তারপরে মি, তারপরে এই যে মি, তারপরে দেখো মি, তারপরে দেখো মি। এই যে থমসন তার বইতে এই উদাহরণগুলো দিয়েছেন এবং এইভাবে পরিবর্তন করেছেন। তাহলে এখন দেখো আমরা এই যে রিপোর্টিং ভার্বে, তাহলে আমরা সংক্ষেপে মনে রাখতে পারি যে রিপোর্টিং ভার্বের সাথে অবজেক্ট থাকে না, তখন সেকেন্ড পারসন কি হতে পারে, ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন। কি হতে পারে, এই যে আমরা তখন দেখি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন। আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্ট অনুসারে সেকেন্ড পারসনের পরিবর্তন হবে, তখন তো আমাদের কোনো সন্দেহ নাই। আর রিপোর্টিং ভার্বের কি বলে যে সাবজেক্ট যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন,
এবং কোনো অবজেক্ট না থাকে তাহলে আমাদের কোনো অপশন নাই, আমাদের শুধুমাত্র থার্ড পার্সনই বসাতে পারবো। যেমন রিপোর্টিং ভার্ব আই আর উই যদি হয় সাবজেক্ট, তাহলে আমরা শুধুমাত্র কি থার্ড পার্সন বসাতে পারবো, আমাদের অন্য কিছু বসানোর নেই। এই যে এবার দেখো, এই যে আই সেড ইউ আর এ লায়ার, এখানে দেখো আই টোল্ড হিম হার, আচ্ছা এখানে অবলিক হবে না, আই টোল্ড হিম অথবা হার দ্যাট হি অথবা শি ওয়াজ এ লায়ার। এখানে কিন্তু আমি যে হিম অথবা হারের পরিবর্তে মি বসাতে পারবো না, বা আই তো বসবেই না অবজেক্ট হিসেবে, মি বসাতে পারবো না। আই সেড কনগ্রাচুলেশনস, আই কনগ্রাচুলেটেড হিম হার অথবা দেম, এখানে আই কনগ্রাচুলেটেড মি এরকম আমি কিছু বা আস এরকম আমি কিছু বসাতে পারবো না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা তাহলে এবার then I said fool, I called him অথবা her a fool, এখানে I called me অথবা us a fool এরকম আমি বসাতে পারবো না। তাহলে এই যে রিপোর্টিং ভার্বের যদি অবজেক্ট না থাকে তাহলে আমরা বা কোথাও উল্লেখ না থাকে, প্যাসেজিনেশন করতে গেলে আমরা এমন অনেক সময় আসবে যখন আমরা দেখবো যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি বসাবো সেটা স্পেসিফিক্যালি প্যাসেজে দেওয়া নাই, সেই ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা মাথায় রাখবো। এবার আমাদের দ্বিতীয় পর্যায়ে আলোচনা আসছে চেঞ্জ অফ টেন্স, টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তনে আমাদের প্রথম যে নিয়মটা, সেই প্রথম নিয়মটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবে যে রিপোর্টিং ভার্বের রিপোর্টিং ভার্বের দিকে আমাদের তাকাতে হবে যে আমাদের রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে দেওয়া আছে। যদি আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স বাদ দিয়ে অন্য কোনো টেন্সে দেওয়া থাকে, সেটা হতে পারে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টে যেমন চারটা গ্রুপ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর হচ্ছে ফিউচার। ফিউচারের আবার তোমরা একইভাবে চারটা গ্রুপ আছে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই যে রিপোর্টিং ভার্ব যদি এই প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে ভিতরের টেন্সের কোনো পরিবর্তন হবে না। 2 বছর আগে এই সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজ স্কুল, মতিঝিল গভ বয়েজ স্কুল আর কি, যেটা সেই স্কুলের একটি টেস্টের প্রশ্নটা তোমরা যদি দেখো তাহলে খেয়াল করে দেখবে যে ওইখানে রিপোর্টিং ভার্ব গুলো পাস্ট টেন্সে ছিল না, কিন্তু ছাত্ররা ভুল করে ওই পাস্ট টেন্স ছিল না কিন্তু পাস্ট টেন্সে পরিবর্তন করে একদম সবাই এই ম্যাক্সিমাম এই তোমার নারেশনটি ভুল করেছিল। এখন দেখো যে আমার যদি রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে এই যে যেমন এখানে কি সে প্রেজেন্ট টেন্স, উইল সে ফিউচার টেন্স, তাহলে আমার কিন্তু টেন্সের পরিবর্তন হচ্ছে না, তাহলে আমার টেন্সের পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ। আবার এই যে দেখো রাম সেস আই শ্যাল গো অথবা আই ওয়েন্ট, দুইটা সেন্টেন্স একটা মধ্যে ঢুকিয়ে দিয়েছি। রাম সেজ দ্যাট হি উইল গো অথবা হি ওয়েন্ট, দেখো টেন্সের কোনো পরিবর্তন হয় নাই, টেন্সের পরিবর্তন বাদে ওই পার্সনের যে পরিবর্তন সেটা হয়েছে। হ্যাঁ, রাম উইল সে আই গো অথবা আই শ্যাল গো, রাম উইল সে দ্যাট হি গোস অথবা হি উইল গো। আচ্ছা এখন যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে, যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে, আচ্ছা প্রসঙ্গক্রমে তোমাদের একটা কথা বলে নিই, এই যে চেঞ্জ অফ টেন্সের যে নিয়মটা, এই নিয়মটা গ্রামারের ভাষায় এর নাম হচ্ছে গিয়ে ব্যাকশিফট। কারণ অনেক সময় তুমি যে আমি বিভিন্ন বইয়ের কথা বললাম ওই বইগুলো পড়তে গেলে আবার ব্যাকশিফট শব্দ পেতে পারো, এই জন্য আমি তোমাদের আগে জানিয়ে রাখছি টেন্স পরিবর্তনের যে নিয়মটা সেটা আসলে নাম হচ্ছে গিয়ে ব্যাকশিফট। আচ্ছা তাহলে এবার দেখো আমরা যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা টেন্সের পরিবর্তন কিভাবে করব। রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচের রিপোর্টেড ভার্ব থাকে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে, তাহলে এই প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স পাল্টে কি হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে। আর সবসময় মনে রাখবে যে এক টেন্স থেকে নারেশন পরিবর্তন করতে গেলে এক টেন্স থেকে তুমি যে আরেক টেন্সে নিবে, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখবা কি যে ভার্ব যদি একটা হয়, মানে ভার্ব ফ্রেজ না হয়, একটা ভার্ব হয়, তাহলে ওই ভার্বটা চেঞ্জ হবে। আর যদি ভার্ব ফ্রেজ হয় তাহলে মনে রাখবা যে ভার্ব ফ্রেজ হলে প্রথম যে অক্সিলারি ভার্বটা থাকবে সেই ভার্বটা চেঞ্জ হবে, বাকি ভার্ব ফ্রেজের অংশটা অপরিবর্তিত থাকবে। যেমন এখানে তুমি খেয়াল করো যে হি সেড আই উইল গো, তাহলে এখানে দেখো সেড রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তাহলে এই যে এই ভার্বটা কি পাস্ট টেন্সে হয়ে যাবে। তাহলে হি সেড দ্যাট, তাহলে আই তো পার্সন পরিবর্তন হলো হি। এবার দেখো এটা কি ভার্ব ফ্রেজ উইল গো, দুইটা ভার্ব মিলে ভার্ব ফ্রেজ, সেক্ষেত্রে গোর কিন্তু কিচ্ছু হবে না, তোমাকে পরিবর্তন করতে হবে কি উইল কে, উইল কি হয়ে যাবে, উড হয়ে যাবে। হি সেড দ্যাট হি উড গো। আমরা দ্বিতীয় উদাহরণ লক্ষ্য করি, হি সেড আই এম গোয়িং,
তো হি সেড দ্যাট, এখন দেখো ওই যে হি, এখন দেখো এম গোয়িং, ভার্ব ফ্রেজ গোয়িং এর কিন্তু কিছু হবে না, কি হবে, এমটা শুধু কি হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে, ওয়াজ, হি ওয়াজ গোয়িং। আবার দেখো হি সেড আই হ্যাভ ডান, এখন দেখো এখানে হি সেড দ্যাট হি হ্যাভ গান, কি ভার্ব ফ্রেজ, গানের কিন্তু কোনো পরিবর্তন হবে না, হ্যাভ কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে, হি সেড দ্যাট হি হ্যাড গান। আবার দেখো হি সেড আই হ্যাভ বিন গোয়িং, দেখো এটা তিনটা ভার্ব নিয়ে একটা ভার্ব ফ্রেজ। দেখো এই যে বিন গোয়িং এর কোনো পরিবর্তন হবে না, পরিবর্তনটা কি হবে, হ্যাভটা কি হয়ে যাবে, পাস্ট ফর্মে চলে যাবে, হি সেড দ্যাট হি হ্যাড বিন গোয়িং। তাহলে এখন দেখো এই যে ওই ভার্বগুলো সবগুলো কি প্রেজেন্টে থাকলে পাস্ট হইছে, ফিউচারে থাকলে কি হইছে, পাস্ট হইছে। আচ্ছা, তাহলে এই যে আমরা একবার একটু দেখি যে এই কথাটা যদি আমরা অন্যভাবে বলি, যে প্রেজেন্ট ইনডিফিনিট কি হয়ে যায়, পাস্ট ইনডিফিনিট, তারপরে প্রেজেন্ট ইমপারফেক্ট। আমি এই ইচ্ছা করে এই নামগুলো দিয়েছি কারণ যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এই নাম পেয়ে থাকি, যে এই ধরো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস বললে আমরা সবাই চিনতে পারি, কিন্তু দেখো তোমাদের মধ্যে অনেকেই জানো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর একটা নাম প্রেজেন্ট কি প্রোগ্রেসিভ। আবার মনে করো প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা নাম প্রেজেন্ট সিম্পল অথবা সিম্পল প্রেজেন্ট। তা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর আরেকটি নাম হচ্ছে প্রেজেন্ট ইমপারফেক্ট। আচ্ছা, প্রেজেন্ট ইমপারফেক্ট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে কি পাস্ট ইমপারফেক্ট অথবা কি পাস্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু পরিবর্তনের বেলায় খেয়াল রেখো যে এক টেন্স থেকে আরেক টেন্সে যাচ্ছে, দেখবো এই অক্সিলারির মধ্যে মূল ভার্ব এর সাথে যদি অক্সিলারি থাকে, অক্সিলারিটাই পরিবর্তিত হচ্ছে। হ্যাঁ, তা এই যে প্রথম অংশটা পরিবর্তিত হচ্ছে, পরবর্তী অংশ কিন্তু কিছু করতে হচ্ছে না। আচ্ছা, এবার দেখো যদি রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের ভার্ব দুটি পাস্ট টেন্সে থাকে, যদি রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের ভার্ব দুটি যদি পাশে, মানে আমার রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, আমার রিপোর্টেড স্পিচের ভার্বটা কি আছে, পাস্ট টেন্সে আছে। আমরা কিন্তু এতক্ষণ যা দেখেছি সেটা কিন্তু ওই যে রিপোর্টিং ভার্ব ছিল পাস্ট টেন্সে আর ভেতরে ছিল প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স। এখন আমরা দেখতে যাচ্ছি যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে, ভিতরেও পাস্ট টেন্স, সেক্ষেত্রে আমরা কি করি। দেখো প্রথমত আমরা দেখি যে রিপোর্টেড স্পিচ এর পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট হয়ে যায়, আমরা সবাই জানি পাস্ট ইনডিফিনিট কি হয়ে যায়, পাস্ট পারফেক্ট হয়ে যায়। যেমন দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, রাম সেড দ্য ট্রেন রিচড লেট, সাবজেক্ট প্লাস ভি টু, পাস্ট ইনডিফিনিট, এটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে পাস্ট পারফেক্টের গঠন কি, হ্যাড প্লাস ভি টু। তাহলে এই যে রিস্টের আগে হ্যাড বসবে, আর রিস্ট একই রূপে পাস্ট ফর্ম, একই রূপে পাস্ট পার্টিসিপল ফর্ম। রাম সেড দ্যাট দ্য ট্রেন হ্যাড রিচড লেট। আবার দেখো যদি পাস্ট ইমপারফেক্ট অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস থাকে, সেটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দ্য রাম সেড দ্য বয় ওয়াজ রানিং, রিডিং, সরি, দ্য রাম সেড দ্য বয় ওয়াজ রিডিং। তাহলে দেখো এখানে রিডিং এর কিন্তু কোনো পরিবর্তন হবে না, ওয়াজটা কি হয়ে যাবে, ওয়াজটা হয়ে যাবে পাস্ট পারফেক্টের গঠন অনুসারে হ্যাড বিন। ওয়াজ এর পরিবর্তে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়ে যায়, হ্যাড বিন হয়ে যায়। তাহলে হি রাম সেড দ্যাট দ্য বয় হ্যাড বিন রিডিং। তাহলে পাস্ট ইমপারফেক্ট কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর রিপোর্টেড স্পিচে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে এবং অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, পাস্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হয় না। এই দেখো যে আমরা এই আগের রুলে দেখেছি কি যে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে আর ভেতরে যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে আমরা কিভাবে ভার্বের পরিবর্তন করে টেন্সের পরিবর্তন করে থাকি। আর আমরা এখন দেখলাম যে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে এবং ভেতরে যদি ভেতরে যদি পাস্ট টেন্স থাকে, তাহলে আমরা কি করব, ভেতরে পাস্ট টেন্স থাকলে আমরা একটু রিক্যাপ করে নিই যে পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা করব পাস্ট পারফেক্ট, আর পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট ইমপারফেক্ট থাকলে আমরা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখন দেখো এটা হলো টেন্স পরিবর্তন একেবারে সাধারণ নিয়ম, আমরা এটা আমাদের মাথায় থাকতে হয়। এখন টেন্স পরিবর্তনের ক্ষেত্রে আমাদের আরো কিছু জিনিসের নজর রাখতে হয়, সেগুলোর দিকে আসো আমরা একটু দেখি। এখন দেখো কখনো কখনো আমরা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, ওয়েল গুড। এখন আমরা দেখলাম যে ইনভার্টেড কমার ভেতরে বিষয়টা যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা ইউনিভার্সাল ট্রুথের অন্তর্ভুক্ত, মানে চিরন্তন সত্য।
যদি এরকম ক্ষেত্রে হয়, ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে আমরা সবাই জানি যে টেন্সের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। দেখো, দ্য টিচার সেড দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোল, ইউনিভার্সাল ট্রুথ, কোনো পরিবর্তন হয়নি টেন্সের। দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড ইজ রাউন্ড, there is no change in there is no change of tense in this sentence. আবার দেখো, আমরা হি সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা ইউনিভার্সাল ট্রুথ না বলে আমরা বলতে পারি এটাকে ওয়ান কাইন্ড অফ এটা একটা প্রভাব, ওয়াইজ সেইং, এটা একটা প্রবাদ বাক্য। প্রবাদ বাক্যের বেলা আমার কি হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না। হি সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দ্য প্রিচার সেড ম্যান প্রপোজেস অ্যান্ড গড ডিসপোজেস। ম্যান প্রপোজেস অ্যান্ড গড ডিসপোজেস, এই সেন্টেন্সটা তোমরা কাইন্ডলি একটু ওই যে কমপ্লিটিং সেন্টেন্সের জন্য মনে রেখো, কারণ ওই যে বাংলা আমরা বলি না, মানুষ ভাবে এক আর হয় আর এক, সেইটাই ইংলিশে কি, ম্যান প্রপোজেস অ্যান্ড গড ডিসপোজেস। The preacher said that man proposes and God disposes. দেখো, there is no change of tense in this sentence because it is a proverb, tantamount to universal truth, চিরন্তন সত্যের সদৃশ। আমরা আরো কিছু প্রভাবের দিকে একটু লক্ষ্য করি। দেখো, হি রিমার্ক, সে মন্তব্য করলো, a bad carpenter quarrels with his tools। একজন তোমার নাচতে না জানলে কি বলি আমরা, উঠান বাঁকা, এটা আর কি। He remarked that a bad carpenter quarrels with his tools. There is no change of tense in this sentence. I said birds of a feather flock together. চড়ে চড়ে মাসতো তো ভাই। আবার আরেকটি প্রভাব দেখো, I said that birds of a feather flock together, কোনো টেন্সের পরিবর্তন হয়নি। তাহলে তাহলে দেখেছো, তাহলে এখন দেখো যে এখন আমাদের এই নিয়মের পরে এখন আমরা আরেকটা বিষয়ের দিকে যাচ্ছি, সেটা হচ্ছিল গিয়ে মাস্টের বেলায়। মাস্টের বেলায় আমরা কি করব? মাস্টের বেলায় সাধারণত যদি এই যে টেন্স পরিবর্তনের বেলায় যে দেখো যে অনেক ভার্বেরই কিন্তু পাস্ট ফর্ম রয়েছে, কিন্তু মাস্টের দেখো কোনো পাস্ট ফর্ম নাই, মাস্টের কোনো পাস্ট ফর্ম নাই। ইন দ্যাট কেস মাস্ট উইল পোজ দ্য প্রবলেম ফর আস। সেক্ষেত্রে আমরা মাস্টের পরিবর্তে কি ব্যবহার করতে পারি? সেক্ষেত্রে আমরা মাস্টের পরিবর্তে ব্যবহার করতে পারি যদি এই হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, এই গ্রুপ যা কিনা আমাদের মাস্টের সমতুল্য। মাস্টকে আমরা বলে থাকি বেসিক মোডাল ভার্ব, আর মাস্টের যে তোমার ফ্রেজাল মোডাল, অনেকে বলে ডিটেকটিভ ভার্ব, অনেকে বলে মানে বিভিন্ন নাম আছে, যেমন একটু আগে যে প্রেজেন্ট ইমপারফেক্ট বললো না, এরকম। তো এরকম এই ফ্রেজাল মোডালটা হচ্ছে গিয়ে হ্যাভ টু, হ্যাজ টু, আর পাস্ট টেন্সে কি হবে, হ্যাড টু। এটা একটু আমরা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এক্ষেত্রে মাস্টের যে পরিবর্তন, এক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটু বেশি মনে রাখতে হবে। সেটা কি, আমরা চলো এক গ্লান্স একবার দেখে নেই। সেটা হচ্ছে গিয়ে মাস্টের সাথের যে সেন্টেন্সটা, সেটা যদি কোনো নিয়ম নীতি বুঝায়, হ্যাঁ তোমার জন্য এটা করা উচিত, বা এই যে উচিত অর্থে যে আমাদের নিয়মগুলো যেগুলো করা ঠিক বেঠিক, এই অথবা মন্তব্য জাতীয় বুঝায়, সেই ক্ষেত্রে কিন্তু মাস্টের পরিবর্তে হ্যাড টু ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে মাস্ট রিমেইনস দ্য সেম, মাস্ট কিন্তু একই রকম থাকে। যেমন এখানে একটা জিনিস খেয়াল করো যে হি সেড স্টুডেন্টস মাস্ট রেসপেক্ট দেয়ার টিচার্স। এই সেন্টেন্সে তুমি খেয়াল করো তো, এই যে ছাত্রদের অবশ্যই শিক্ষকদের সম্মান করতে হবে। তো এটা কিন্তু দেখো তোমার নীতিগত একটা বিষয়, অথবা অবশ্যই করা উচিত এই ধরনের একটা বিষয়, হ্যাঁ, যেটা নিয়মের মতন অনেকটা। তা এই ক্ষেত্রে কিন্তু মাস্টের পরিবর্তে তুমি হ্যাড টু বসাতে পারবে না, তোমাকে অবশ্যই মাস্ট ব্যবহার করতে হবে। আর একটা হচ্ছিল গিয়ে, তুমি যদি কোনো কমেন্ট করো কাউকে নিয়ে, সেক্ষেত্রেও তুমি মাস্টের পরিবর্তে হ্যাড টু বসাতে পারবে না, তোমাকে অবশ্যই মাস্টকে মাস্টই রাখতে হবে। মনে করো আমি এখানে উদাহরণ দেওয়া নাই, আমি তোমার মৌখিক ভাবে বলছি। যেমন তুমি তোমার কোনো বন্ধুকে বললো, হি সেড ইউ মাস্ট বি ক্রেজি। হি সেড ইউ মাস্ট বি ক্রেজি। এখন দেখো তুমি কি করলে, একটা মন্তব্য করলে, এক্ষেত্রে কিন্তু তুমি হ্যাড টু ব্যবহার করতে পারবে না। এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, মাস্টকে মাস্টই রাখতে হবে। হি সেড দ্যাট, মনে করো এখন আমি তো ইউ অবজেক্ট নাই, তাহলে আমি এখন ধরে নিলাম ফার্স্ট পারসন, আই মাস্ট বি ক্রেজি। তো এই জন্য আমাদের এই জিনিসগুলোর দিকে নজর রাখতে হবে, না হলে পরে আমাদের কখনো কখনো ছোট ছোট ভুল হয়ে যেতে পারে। তাহলে টেন্স পরিবর্তনের এই সাধারণ নিয়মগুলো মাথায় রাখতে হবে। আমি কিন্তু এখন যে তোমাদের এই আলোচনা করছি, এগুলো কিন্তু একদম প্রাথমিক আলোচনা। আমি কিন্তু এই জন্য এটার নাম দিয়েছি কিন্তু ন্যারেশন পার্ট 1। আমার কিন্তু ন্যারেশন আবার পার্ট 2 আছে, সেখানে দেখবে যে এই নিয়মের মধ্যে আরো কত নিয়ম লুকিয়ে আছে। আচ্ছা,
তারপরে দেখবে এখন থেকে আমাদের চেঞ্জ অফ আদার পার্টস অফ স্পিচ, আমরা অন্যান্য পরিবর্তন যে পার্টস অফ স্পিচের পরিবর্তন করে থাকি সেগুলোর দিকে আমরা একটু নজর দিই। হ্যাঁ, এখন দেখো এই যে আমরা কি করি, দিসকে কি করি, দ্যাট করি, দিসকে দোজ করি, হেয়ারকে দ্যাট করি। কথা কিন্তু এখানেই শেষ নয়, এগুলো কিন্তু একেবারে সাধারণ কথা, কিন্তু এর পেছনে রয়েছে আসল কথা, যেটা আমরা পরবর্তীতে দেখবো পার্ট 2 তে, নট ইন পার্ট 1। তারপরে নাও থাকলে দেন করি, দাস থাকলে সো করি, হেন্স থাকলে দেন্স করি, টুডে থাকলে দ্যাট ডে করি, টুমরো থাকলে নেক্সট ডে করি, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে করি, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট করি, নেক্সট উইক নেক্সট ইয়ার থাকলে দ্য ফলোইং ইয়ার ইত্যাদি করি, কাম থাকলে গো করি, আই ইয়ার আগে থাকলে আই ইয়ার বিফোর করি। এরকম আমরা কিন্তু অনেক কিছু আমরা সাধারণভাবে জানি এবং করি। দিজ আর অল জেনারেল রুলস। দেখো এখানে আমরা একটু খেয়াল করি যে আহ, আহ, আমাদের অবশ্য এরকম পরীক্ষার হলে আমাদের এই সমস্যার সমাধান এই সমস্যার মুখোমুখি হতে হবে না, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে এই সমস্যা মোকাবেলা করতে হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কিছু দেখবো, বাকিটা আমরা আলাদাভাবে দেখবো। যেমন রাম সেড দিস ইজ মাই পেন। এখন এখানে দেখো ইউ ক্যান সি দিস হিয়ার, এখানে একটা দিস দেখতে পাচ্ছ। তো আমরা জানি কি দিস কি হবে, দ্যাট হবে। দিস কি হবে, দিস হবে দ্যাট। কিন্তু এখন মনে করো যে এই কি বলে যে রাম যে কথাটা বললো যে এই কলমটি তার, সেই কলমটি যদি এখনো রামের সাথে থাকে, সেটা আমাদের যেমন ক্লাসে 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 আমি তুমি তোমার বন্ধুর সাথে কথা বলছো, যে আজকে কথা বলতেছো গতকালকের বিষয় নিয়ে, সেক্ষেত্রে কলমটা তোমার সামনে আছে, সেক্ষেত্রে দিস কিন্তু দিস কিন্তু পরিবর্তন হবে না, দিস কিন্তু দিসই থাকবে। রাম সেড দ্যাট দিস ওয়াজ হিজ পেন। এখন এখানে আমাদের একটা মধুর সমস্যা হবে, আমরা সেটা পরবর্তী আলোচনায় দেখবো, কারণ আমি বলেছি দিজ আর অল জেনারেল রুলস। এখানে পিছনে আমাদের আরো অনেক কথা রয়েছে। যেমন এখানে মনে করো আমি যদি দ্যাট করতাম, ইন দ্যাট কেস দেখো দেয়ার উইল বি টু দ্যাটস ইন দিস সেন্টেন্স, দুইটা দ্যাট হতো এখানে, সেক্ষেত্রে আমরা কি করতাম, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে দেখবো। এখন তোমাদের মাথায় ফুড ফর থট হিসেবে ঢুকিয়ে দিলাম কি করব। অথবা দেখো যে আমি যদি আজকে দিস মর্নিং হি সেড আই উইল গো আউট টুডে, দেখো দিস মর্নিং কিন্তু তোমাকে বলে দিচ্ছে যে টুডে কিন্তু দ্যাট ডে হবে না, কারণ আজকের দিনের মধ্যে কথাটা পুনরায় ইনডাইরেক্ট ন্যারেশনে বা রিপোর্টেড স্পিচে বলা হয়েছে। দিস মর্নিং হি সেড আই উইল গো আউট টুডে, দিস মর্নিং হি সেড দ্যাট হি উড গো আউট টুডে। দেখেছো? তাহলে দেখো এই রুলগুলো যে আমি বললাম, এই রুলগুলো তোমাদের অনেকেরই জানা। তারপর আমি যেহেতু এই ন্যারেশনটা শুরু করলাম তোমাদের সাথে, এই জেনারেল রুলগুলো নিয়ে আজকের দিনে আলোচনা করলাম। আজকে আমাদের আর মনে হয় সময় আমরা আর পাবো না। হ্যাঁ, আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। হুম, আমরা আগামী ক্লাসে এর পরবর্তী থেকে শুরু করব। প্লিজ স্টে উইথ মি, বেয়ার উইথ মি। আমি আই উইল গিভ ইউ সামথিং নিউ টু লার্ন and that will be helpful to you in your future life, I hope. আচ্ছা, এখন দেখো এই যে আমি তোমাদের at the end of this class আমি তোমাদের বলতে যাচ্ছি যে গ্রুপে যে আমি পরীক্ষাটা দিয়েছি ওটা তোমরা অবশ্যই দিবে, কারণ ওটা আমার এই পড়ার সাপ্লিমেন্টারি হিসেবে কাজ করবে। কারণ হচ্ছে হলো গিয়ে ওখানে তোমার 1 2 3টা প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে এবং ভেরি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন ওখানে দেওয়া হয়েছে যা বোর্ড পরীক্ষা আসতে পারে। তবে ইউ মাস্ট নট মিস ইট। এটা কিন্তু পরীক্ষা আজকে দিনে তুমি যদি বিকেলের মধ্যে সন্ধ্যার মধ্যে না দাও তাহলে হয়তো টাইম